আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে গণমানুষের এই দলটি, যে দলে ঠাঁই হয়েছিল ডান বাম মধ্যপন্থা বহু মতপথের সারথীদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। সবুজের আলপনায় তুলির ছোঁয়া এঁকে দিচ্ছেন ইদ্রিস আলী ও তার দুই সহযোগী। মানিকগঞ্জের সিঙ্গারের ভূম দক্ষিণ গ্রামের সবুজের বিছানায় সোনা ফলানোর শিল্পী তারা। ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান যে কৃষি বিপ্লব সূচনা করেছিলেন তারই একজন সৈনিক ইদ্রিস আলী। তখন থেকে শুরু, চলছে এখনো। সময়ের পরিক্রমায় কৃষক যেমন হয়ে উঠেছেন ইদ্রিস আলী, তেমনি জিয়াউর রহমানের আদর্শের একনিষ্ঠ কর্মীও। সিঙ্গার জিয়াউর রহমান সাহেব আসছিলেন খাল খনন প্রকল্পে। আমি কোদাল দিয়ে মাটি কাটছিলাম। আমার মাটি কাটা দৃশ্য দেখে উনি আমার কাছে আগে এসে আমাকে আদর করছিল। আমি সেই থেকে জিয়াউর রহমানের ভক্ত। আমাদের আগে খুব ভাতের অভাব ছিল, আর জিয়াউর রহমান সাহেব আমাদের দেশে খাল খনন প্রকল্প এনে ইরি ধানের প্রচলন দেশে আনে, ক্রমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আদর্শ ধরে রাখতে তৎকালীন প্রেসিডেন্ট জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি। বাম ডান মধ্যপন্থা, সঙ্গে ছিল তারুণ্য নির্ভরতা। ইদ্রিস আলীদের মতো লাখো কর্মীর ঠিকানা হয়ে উঠেছিল নতুন দলটি। একদলীয় বাকশাল থেকে মুক্তি পায় দেশ, পুনরায় শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের অভিযাত্রা। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে, এবং সেজন্যই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নামে দলটি গঠন করেন। এবং এই দলের মাধ্যমে জিয়াউর রহমান সারা দেশের মানুষের সঙ্গে একটা অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক, ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল। পরের বছর জাগদলের বিলুপ্তির মধ্য দিয়ে শুরু হয় বিএনপির যাত্রা। দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হন জিয়াউর রহমান আর মহাসচিব ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। পরের বছর দ্বিতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২০৭টিতে জিতে সরকার গঠন করে বিএনপি। ঘড়ির কাঁটায় এখন ঠিক বিকেল ৫টা। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঠিক এই সময়ে রমনা প্রাঙ্গণ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শৈশব যৌবনের এই পথে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে দলটিকে। এখন সুযোগ এসেছে দেশ গড়ার, সেই পথটাও কণ্টকাকীর্ণ। খান আলামিন, আরটিভি। স্বৈরাচার এরশাদ থেকে ফ্যাসিবাদ হাসিনার রোষানল থেকে রাজনৈতিক দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে বিএনপিকে রক্ষা করেছেন খালেদা জিয়া আর তার দলের ত্যাগী নেতারা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির দুরবস্থা কাটিয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে পুনর্নির্মাণ করাই এখন বড় চ্যালেঞ্জ, বলছেন দলের মহাসচিব। বিশেষজ্ঞরা বলছেন জন আকাঙ্ক্ষা ও মব সংস্কৃতি মোকাবিলায় দলটির সামনে অন্যতম চ্যালেঞ্জ। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে এক মোড় ঘোরানো অধ্যায় ২০০৭ সালের ১/১১। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। এর ফলে নেতৃত্বহীন হয়ে পড়ে দলটি। গ্রেপ্তার, মামলা আর দমনপীড়নের মধ্য দিয়ে বিএনপি আবারও রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু একাধিক মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিএনপি ক্রমেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ২০১৪ সালের নির্বাচন বর্জন করে আন্দোলনের পথে যায় বিএনপি। সরকারের দমনপীড়ন আর কূটকৌশলের কারণে তখন রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে দলটি।
2018 সালের নির্বাচনেও অভিযোগ আর অনিয়মের মধ্যে বিএনপি আবারও ক্ষমতার বাইরে থেকে যায়। দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে দ্বিতীয়বারের মতো কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। মায়ের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম পরিণতি পায় 2024 সালের জুলাই আগস্টে। তারেক রহমানের এক দফার আহ্বানে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি। এবার সামনে তাদের জন্য সুযোগ যেমন রয়েছে, তেমনি বড় চ্যালেঞ্জও অপেক্ষা করছে। এখন যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা আছে, তারপরে সেই সঙ্গে ইকোনমিক যে দুরবস্থা তৈরি হয়েছে, এই সবগুলোকে মিলিয়ে গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা এবং আপনার একই সঙ্গে একটা জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা বেশ কঠিন কাজ, কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে। তবে লেখক ও গবেষক আলতাফ চৌধুরীর মতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলের মধ্যেও সংস্কার জরুরি। বিএনপিকে দেখলে যেটা মনে হয়, এটাকে একটা গণসংগঠন মনে হয়, যে কেউ চাইলে বিএনপি করতে পারে, কিন্তু অনেকেই এসেছে বা এখন আসছে ক্ষমতার প্রলোভন। বিএনপির উচিত, আমি বলবো, দলকে ওই নৈতিকভাবে দক্ষতার জায়গা থেকে, আগামী দিনের রাজনীতির জায়গা থেকে এই দলকে দল আকারে প্রশিক্ষিত করে গড়ে তোলা। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা মোকাবেলা করা বিএনপির আগামী দিনে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। 24-এর অভ্যুত্থানের পর অনেকগুলো সংস্কারমূলক রাজনৈতিক আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে সমাজে। এই আকাঙ্ক্ষাগুলো মোকাবেলা করতে হবে। এখন সারা দেশে এক ধরনের মব সহিংসতা বেড়ে যাচ্ছে, সামাজিকভাবে একটা ডান পন্থার, দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। মোকাবেলার দায়িত্ব প্রধানত সরকারের, কিন্তু আবার সামাজিকভাবে তো বিএনপি প্রধান দল এই মুহূর্তে। ফলে বিএনপি যদি এই পরিস্থিতিতে একটা দেয়াল আকারে হাজির না হয়, সে নিজে যদি এটা উদ্যোগী না হয় এটা মোকাবেলার, তাহলে এটা কিন্তু বিএনপিকেও আমি বলবো খেয়ে ফেলবে এই পরিস্থিতি। রাজপথে আন্দোলন, গ্রেফতার আর মামলার চাপে বিএনপি বারবার ক্ষতিগ্রস্ত হলেও দলটি টিকে আছে নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে। আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির হাত ধরে আবারও গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ৭১-এ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, ৯০-এ স্বৈরাচার পতনে খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা আর ২৪-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের নির্দেশনাকে অমূল্য সম্পদ বলে মনে করে বিএনপি। এখন ভাতো ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত করার স্বপ্ন দেখছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতি ও সুশাসন নিশ্চিত করতে চান বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন জিয়াউর রহমান। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। 1975-এর রক্তক্ষয়ী রাজনীতির অবসান হয় 7ই নভেম্বর সিপাহী জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে। সে সময় রেডিওতে জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচারের সাথে সাথে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। বাড়তে থাকে তার জনপ্রিয়তা, প্রদীপের আলোয় চলে আসেন তিনি। সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তাবোধ সব কিছুতেই একটি বিপ্লব ঘটিয়েছেন। অল্প সময়ে বাংলাদেশকে বদলে দিয়ে মানুষের মনে আশা জাগান তিনি। তার 19 দফা কর্মসূচি, তার বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদী যে দর্শন অত্যন্ত পজিটিভলি নিয়েছিল এবং যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ই জিয়াউর রহমান অত্যন্ত জনপ্রিয় উঠেছিল, দলও জনপ্রিয় উঠেছিল এবং একেবারে গ্রাম পর্যায়ে বিএনপির একটা ভিত্তি নির্মাণ হয়ে গিয়েছিল। জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন গৃহবধূ খালেদা জিয়া। এরশাদ পতন আন্দোলনে আপোষহীন ভূমিকায় শক্তিশালী অবস্থান তৈরি করেন রাজনীতিতে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীর ক্ষমতায়ন, নিরক্ষরতা দূরীকরণ সহ গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাতীয় জীবনে। খালেদা জিয়ার সাফল্যে ঈর্ষান্বিত হয় প্রতিদ্বন্দ্বী দলগুলো। অন্যায়ের সাথে আপোষ না করায় 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিতে হয়েছে চড়া মূল্য। সাজানো মামলায় সাজা ভোগ করতে হয়েছে, সুস্থভাবে কারাগারে গেলেও হুইল চেয়ারে করে বের হতে বাধ্য হয়েছেন। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।
কাজে আমি দেশের বাইরে যাব না। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর এবং ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রায় 1.5 দশক লড়াই করতে হয়েছে খালেদা জিয়াকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম, পরিকল্পিতভাবে বিএনপিকে ডিস্ট্রয় করার জন্যে যে কর্মসূচি, পরিকল্পনা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং সেই একই সঙ্গে রাষ্ট্রকে ধ্বংস করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার যে পরিকল্পনা, এই বিষয়গুলো মানুষ কখনোই ভালো চোখে দেখেন। আজকে আওয়ামী লীগের এই আপনার দীর্ঘ 15 বছরের তাদের যে অত্যাচার, নির্যাতন, ফ্যাসিবাদের যে ভূমিকা, মানুষ একটু মুক্তি চেয়েছিল। 15 বছর ধরে কনসিস্টেন্টলি লড়াই করে গেছে। এই সংগ্রামে বিএনপির আপনার শুনলে অবাক হবেন যে 60 লক্ষ অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে মামলা। 5ই আগস্টের আগে পর্যন্ত প্রতিনিয়ত বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করেছে। খালেদা জিয়ার পর বিএনপির হাল ধরবেন তারেক রহমান, তাই সে 1/11 সময় নির্মমতার শিকার হন। খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পড়ে তারেক রহমানের কাঁধে। নতুন যুগের রাজনীতিতে প্রবেশ করে বিএনপি। উচ্চ আদালতের নির্দেশে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল আওয়ামী লীগের শাসনামলে। সেটা উপেক্ষা করেই 24 জুলাই আন্দোলনে দলের নেতাদের পাশে থাকার নির্দেশনা দিতেন প্রতিনিয়ত। আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার, খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি। বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় তাদের দল। যদি আপনার সঠিকভাবে এগুতে পারে, ভবিষ্যৎ তাদের হাতে। বিএনপিতেও আমরা চেষ্টা করছি তরুণদেরকে আরও রিক্রুট করতে, তরুণদেরকে সামনে নিয়ে আসতে, তরুণ নেতৃত্ব সৃষ্টি করতে। এবং আমরা যে কারণে তারেক রহমান সাহেবের নেতৃত্বটাকে আমরা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে এটাকে আমরা গ্রহণ করেছি এবং তাকে নিয়েই আমরা সবার দিকে এগোতে চাচ্ছি। নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নিজেরা, আমাদের বয়স হয়ে গেছে, আমি কথা বলতে পারবো, আমি সব কিছু করতে, আমি রাস্তায় গিয়ে আমি লড়াই করতে পারি না। তবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অগ্নি পরীক্ষায় তারেক রহমানকে জয়ী হতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার রাত 9:30টায় অনলাইনে জরুরি এক সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজ সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সকাল থেকে অনেক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে দেখা যায়। এর আগে রবিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ 250 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত 8টার দিকে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ভিসিকে উদ্ধার করলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। বহিরাগতরা যেভাবে গতকাল রাতে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের ছাত্রদের উপরে একটা হামলা করলো, তো সেইটা নিয়ে একটু চিন্তিত যে যদি হল ছেড়ে না যাওয়ার পরে যদি আমরা কোনো বিপদে পড়ে যাই তাহলে বাসা থেকেও আমাদেরকে বলবে কেন বাসায় চলে আসলো না। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা জরুরি ভিত্তিতে হয়েছিল অনলাইনের মাধ্যমে, সেই সবাই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে আজ বিশ্ববিদ্যালয় বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সকাল থেকে হল থেকে শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ। কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শিক্ষার্থী সকাল থেকে হল ছেড়ে গিয়েছে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা হল থেকে ছেড়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক বা থমথমে বিরাজ করছে, কারণ আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়তে নারাজ। তারা হল ছেড়ে যাবে না এবং 4টি দাবিতে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে এবং মুড়ে মুড়ে কিন্তু তারা হল থেকে বেরিয়ে এসে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিচ্ছে। তাদের দাবি যে ওই কম্বাইন্ড ডিগ্রি বহাল রাখা, যে দাবি সেই দাবি বহাল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছে এই ভিসি উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য মাপ চাওয়া এবং সুষ্ঠু তদন্ত
ঘটনাটি ঘটেছে গতকাল, সেই ঘটনার সুস্থ তদন্ত করার মাধ্যমে একটা রিপোর্ট পেশ করা সহ 4টা দাবি তারা পেশ করেছেন। তাই এখন কিন্তু তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ঘোরাফেরা করছেন এবং লাঠিসোঁটা নিয়ে ঘোরাফেরা করছেন এবং তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় কেয়ার মার্কের সামনে একটা তাদের ওই দাবিগুলি উত্থাপনের জন্য একটা সভা করতে পারে। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এই সভা করতে পারে, সম্ভবত আর 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু তারা এই সভা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে পুলিশ সহ র্যাব সহ সবাই কিন্তু আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে কিন্তু তারপর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। সিনথিয়া, এই ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন। এর আগে শনিবার দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে। এতে গতকাল রাতে প্রায় 70 শিক্ষার্থী আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র আজ থেকে দাখিল করতে পারবেন প্রার্থীরা, যা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের দিনভর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। এতে বিভিন্ন পক্ষের অন্তত 10 জন আহত হন। এদিকে জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। জয়ী হতে ভোটারদের মাঝে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জাকসু ও হল সংসদ নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 প্রার্থী। ভোট প্রদান করবেন 11,919 জন শিক্ষার্থী। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন, কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আপনি তো জানেন যে দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু হল সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন উৎসব মুখর এক পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা কিন্তু ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট চাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতিতে কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দুপুর 2টার পর থেকে কিন্তু মূলত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস কিন্তু উচ্ছলতা হয়ে ফিরে আসে। প্রার্থীরা কিন্তু দুপুরের পরেই মূলত তাদের যে মূল প্রচারণা সেটা শুরু করেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ছাত্ররা কিন্তু, বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু একটি অভিযোগ করে চলেছেন যে অছাত্র যারা রয়েছেন তারা কিন্তু এখনো হল ত্যাগ করেনি। তাদের হল থেকে বের করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তা না হলে নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নির্বাচনী আমেজ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। ধন্যবাদ। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাতে শহীদ আবু সাইদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় এই মশাল মিছিল। নেসকোতে কর্মরত মোহাম্মদ গোলাম হোসেনকে কেন্দ্র করে চলমান ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয় ও প্রকৌশলীদের সম্মানহানির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশে বলেন, প্রকৌশল শিক্ষার মানহানির চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তারা। চীনে শুরু হওয়া সাংঘাই কোঅপারেশন সম্মেলনের দ্বিতীয় দিন আজ। এরই মধ্যে সম্মেলনটিতে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিশ্বের অন্তত 20 রাষ্ট্রনেতা। দ্বিতীয় দিনের সম্মেলনে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোর কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত
শুল্ক আরোপের পর এটি হতে যাচ্ছে দুই রাষ্ট্রনেতার মধ্যকার প্রথম বৈঠক। এছাড়া প্রথম দিনের সম্মেলনে ভারত, রাশিয়া ছাড়াও এতে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দর্শক, আরটিভির হয়ে এসসিওর শীর্ষ সম্মেলন কভার করতে চীনের তিয়ানজিনে আছেন চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিক ফেই শিখা। শিখা, সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ব নেতাদের আলোচনার টেবিলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এ বিষয়ে কি জানতে পারলেন, কিছু জানতে পেরেছেন কিনা? জি ধন্যবাদ। আমি এখন ঠিক তেনজিনে এসসিওর মিডিয়া সেন্টার থেকে আপনাদের সর্বশেষ খবর জানাচ্ছি। তো আজ সকাল বেইজিং সময় 10:30টায় এসসিওর কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মূল বক্তৃতা দিয়েছেন। আর এই বক্তৃতাকে দলবহুল একটি বক্তৃতা হিসেবে বলা যায়। আমরা অনেক কিছুই জানতে পারবো। তো শুরুতে তিনি 4টি দিক থেকে এসসিও উন্নয়নের সাফল্য পর্যালোচনা করেছেন। যেমন সবার আগে সীমান্ত এলাকার সামরিক আস্থা ব্যবস্থা স্থাপিত হয়েছে। এর মাধ্যমে সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হয়েছে। যেমন সবার আগে বেলহান রোড সহযোগিতা শুরু করা হয়েছে। আর তার উত্থাপিত চীন এবং এসসিও সদস্য দেশের মধ্যে 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতার লক্ষ্য নির্ধারিত সময়ের আগে বাস্তবায়িত হয়েছে। আর তো সদস্য দেশগুলো সহাবস্থানের চুক্তি স্বাক্ষর করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে কখনোই পরস্পরের বৈরিতা করবে না এবং সদস্য দেশগুলো সত্যিকারের বহু পক্ষপাত মেনে চলেছে, বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রেখেছে। আর তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে বর্তমানে এসসিওর সদস্য দেশের সংখ্যা 26টি এবং 50টিরও বেশি ক্ষেত্রে সহযোগিতা করছে। আর সহযোগিতার পরিমাণ 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের চেয়ে বেশি। আর এর মাধ্যমে এসসিও বর্তমান বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থায় পরিণত হয়েছে। আর বক্তৃতা শেষে তিনি কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছেন। তো যেমন ভিন্নতার সাথে অভিন্নতা খুঁজে পাওয়া। আর সহযোগিতার দিক থেকে তিনি প্রস্তাব করেন যেমন জ্বালানি অবকাঠামো, AI, সবুজ উন্নয়ন, বৈজ্ঞানিক উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা উচিত। আর তিনি আরো প্রস্তাব করেন যে আন্তর্জাতিক পরিস্থিতি যেমন খুব জটিল এখন, তাই এমন পরিস্থিতিতে তো সবার উচিত সহযোগিতা জোরদার করা, স্নায়ু যুদ্ধের চিন্তাধারাকে বিরোধিতা করা উচিত এবং আধিপত্যবাদের বিরোধিতা করা উচিত। আর তিনি প্রস্তাব করেন যে সদস্য দেশগুলোকে আরো আর্থিক সহায়তা প্রদানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এসসিও উন্নয়ন ব্যাংক স্থাপন করা উচিত। আর ধন্যবাদ শিখা। শেষ হলো সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা। অনুমতি নিয়ে আজ থেকে যাতায়াত করতে পারবেন পর্যটক, ব্যবসায়ী সহ সর্বসাধারণ। 3 মাস পর পর্যটকদের আনাগোনায় আবারও মুখর হবে সুন্দরবন, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। উদ্ভিদ, প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন বাড়াতে 1 জুন থেকে 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। পর্যটকদের পাশাপাশি যেতে পারেননি বনজ সম্পদের উপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিরাও। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হাসি ফুটেছে কর্মজীবী এসব মানুষের মুখে। 3 মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে তৈরি হচ্ছেন তারা। প্রস্তুতি নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরাও। জীবিকা নির্বাহ করার চিন্তাভাবনায় আমরা সামনে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। প্রচুর পর্যটক আসবে, জেলে বালুরা ঢুকবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন পলিউশন অথবা পলিথিন যাতে কোনো না নিয়ে যায় অথবা গাছের চারার কোনো ক্ষতি না করে এবং সুষ্ঠুভাবে যেন তারা পাস পারমিট নিয়ে ঢুকতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। পর্যটনের ওপর এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। যেখানে ট্যুরিজমের প্রচণ্ড প্রেশার, লোকজন অনেক চলাফেরা করে, যদি এখানে ট্যুরিজম চলতো এই সময়টা তার ডিম দিত না, হয় এই ডিম দেওয়ার কার্যক্রমটি বন্ধ করতো, ডিম না দিয়ে হয়তোবা কোনো জায়গায় ডিম দিলেও সেখানে হয়তো এটা পাহারা দেওয়ার মতো অবস্থা তার থাকতো না। তো এগুলো আসলে বনের জন্য দরকার, আমাদের আশেপাশের দেশেও কিন্তু এগুলো আছে। সুন্দরবনে যাতায়াত শুরু হওয়ায় আবারও সচল হয়ে উঠবে এ অঞ্চলের অর্থনীতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
সাকিব আল হাসান, RTV। চলতি আগস্ট মাসে 30 দিনের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে 222,89,80,000 ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,000 কোটি টাকা। জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 248 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,230 কোটি টাকা। সে হিসেব অনুযায়ী গত মাসের তুলনায় এ মাসে রেমিটেন্স এসেছে কিছুটা কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 48,19,10,000 ডলার, আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত মাধ্যমে 27,98,10,000 ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 145,71,20,000 ডলার। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ডাচরা। এদিকে জয়ের চেয়েও দলের ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় রাফি আমিনের রিপোর্ট। নয়াভিরাম লাকাত্তুরায় বাংলাদেশের সিরিজের শুরুটাও ছিল চোখ জুড়ানোর মতো। এবার দলটির সামনে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের। তবে দ্বিতীয় ম্যাচের আগে মাত্র একদিনের বিরতি থাকায় এদিন সাইফুদ্দিন, শামীম ও সোহান ছাড়া দলের বাকি ক্রিকেটাররা ছিলেন না অনুশীলনে। দ্বিতীয় ম্যাচেও এই 3 ক্রিকেটারের জায়গা নিশ্চিত নয়, তবে বাংলাদেশ নিশ্চিত ভালো ক্রিকেট খেলায়। দলটির নজরও সেদিকেই। এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু ইমপ্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি। তো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো, তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এদিকে সিরিজের শুরুটা বাজেভাবেই হয়েছে ডাচদের। ব্যাটে বলে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্কট এডওয়ার্ডের দল, তাই সকাল সকাল তপ্ত রোদ মাথায় নিয়ে দলটি অনুশীলন করেছে। প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। ডাচ ব্যাটার নোয়াহ ক্রস মনে করেন এখনও সিরিজ জেতা সম্ভব। আমাদের দলের দৃঢ় আত্মবিশ্বাস আছে। আমি আগেও বলেছি, আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কিংবা যে কোনো ফুল মেম্বার দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারি, তাই সিরিজ না জেতার কোনো কারণ দেখি না। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই টানা 3টি সিরিজ জিতবে বাংলাদেশ। তবে টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে ভালো ক্রিকেট খেলাটাই। যদিও নজর থাকছে সিরিজ জয়ে, তাতে এশিয়া কাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা আরও শক্ত হবে লিটন দাসের দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।